নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোট দুজন তৃণমূলজীবীকে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন হচ্ছেন সুবোধ সরকার এবং আরেকজন হচ্ছেন আবুল বাসার। এই তৃণমূলজীবী বা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী। তো আমি দুদিন আগে আপনারা দেখবেন আবুল বাসারকে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের এখানে চ্যানেলেই, আপনারা দেখতে পারবেন। তো তারপর থেকেই আমার একটা ভাবছিলাম যে সুবোধ সরকারকেই কি আবার একই প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু মনে হলো না, এও তো একই সেই সেম ওল্ড স্টোরি। আমরা দেখতাম যে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবুর পাশে পাশে ঘুরতেন, নবান্নে নিয়মিত যেতেন। বুদ্ধবাবুর আর কি সভাকবি ছিলেন। সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় বুদ্ধবাবুর পাশেই ছিলেন অনেক বেশি। তারপর জামানা বদলের সঙ্গে সঙ্গে উনিও ঘুরে গিয়েছেন, এখন বড় পদও নিয়েছেন সেখানে। এবার সেই সুবোধ বা দুর্বোধ যেটাই হোক, তা নতুন যেটা করলেন যে পুলিশ যে লাঠি মারল সেখানে তিনি সরাসরি পুলিশের পক্ষে দাঁড়ালেন এবং কবিতাও লিখলেন। উল্টো দিকে এই যে শিক্ষকদের যে আন্দোলন, অর্থাৎ যোগ্য যারা শিক্ষক তাদের আন্দোলনকে তিনি বললেন আগুন জ্বালানোর জন্য হচ্ছে। অর্থাৎ এই যে আন্দোলন, সেই আন্দোলনটার পেছনে উনি উদ্দেশ্য দেখছেন। প্রায় 17-18 হাজার যোগ্য শিক্ষক আজকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েও এসএসসি, পর্ষদ এবং এই সরকারের দুর্নীতির কারণে আজকে তারা পথে বসেছেন। তা সত্ত্বেও সুবোধ সরকার, যিনি সরকারি বলা যেতে পারে নানা কমিটিতে আছেন, সেখান থেকে প্রচুর টাকা রোজগার করছেন, আজ তিনি কি কবিতাটা লিখলেন আমি একবার আপনাদের পড়ে দিচ্ছি এবং আপনারা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। লাঠি। বেরিয়ে আয় কসবা নিয়ে, কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুর ভিয়েতনাম ও ফেসবুক সেন্ট হেলেনা, সেখানে অতি রব উঠেছে, কসবা নিয়ে কবিতা লেখো শালা। যাদবপুরে কোমরে মারা লাঠিটা তবে লাঠি নয়, কি করে তবে কসবাতেই সেই লাঠিটা লাঠি হয়। কর্মসূচি ঠিক হয়েছে, আরো আগুন জ্বালা। এই সঙ্গে তিনি তার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছেন। অর্থাৎ তিনি ওই যে যাদবপুরে যেটা হয়েছিল, যাদবপুরে যেদিন ব্রাত্য বসু গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে, সেদিন আপনাদের মনে আছে ব্রাত্য বসু গাড়ি একজনকে চাপা দিয়ে চলে যায় এবং সেখানে ওমপ্রকাশ মিশ্রকে তাড়া করা হয়েছিল বা একজনকে লাথি মারা হয়েছিল সেখানে ছাত্ররা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো ছাত্র যদি অধ্যাপককে লাথি মারে সেটা একেবারেই নিন্দাযোগ্য। এটা ছাত্ররা শিক্ষকদের সম্মান দেবেন। যুগে যুগে শিক্ষকরা হচ্ছে তা গুরু, বাবা মার পরে শিক্ষকদের স্থান সব থেকে উপরে। কিন্তু সুবোধ তিনি সরাসরি শিক্ষকদের ঘাড়ে দায়টা চাপিয়ে দিলেন। যে 18 হাজার শিক্ষক আজকে সব হারিয়ে ফেলেছেন, হাহাকার করছেন, তাদের বাবা মার হয়তো কারোর ক্যান্সার রোগী আছে, তার ওষুধের খরচা কিনতে পারবেন না, তাদের ইএমআই আছে, সেটা পরের মাস থেকে শোধ করতে পারবেন না, কারণ পরের মাসে স্যালারি যাবে কিনা কেউ জানে না, কারণ এদের প্রত্যেকের চাকরি চলে গেছে ঘোষিতভাবে, কিন্তু সরকার সেই স্যালারি পাঠাতে পারে না, তাদের বাচ্চাদের ফিস হয়তো জমা দিতে পারবে না। সেটা সুবোধ সরকারের কাছে মনে হলো আগুন জ্বালা। তৃণমূল আসার পর একটা যেটা করে দিয়েছে, এইসব চামচা আর তৃণমূলের নেতাদের এক সারিতে নামিয়ে এসছে। কারণ এই যে সুবোধ সরকার যে পোস্টটা করেছেন আপনারা দেখলেন, সে একই ভাষায় একইভাবে আর কি যাদবপুরকে তুলে ধরে সুবোধ তার মতো করে কবিতা লিখেছেন, আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ওই যাদবপুরের ঘটনা তুলে ধরে উনি পোস্ট করেছেন। সেখানে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেটাই উনি লিখেছেন, শিক্ষকদের ওপর পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিলে খারাপ, আর অধ্যাপককে রামবাম ছাত্ররা লাথি মারলে ভালো। চ্যানেলগুলো এই ফুটেজটা একটু চালিয়ে তুলনা করলে ভালো হয়, নাকি সময় মতো লাইব্রেরি থেকে আসে না। এই একই আমি যেটা বললাম, তৃণমূল
ক্ষমতায় আসার পর সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। সেখানে ধরুন আপনি যদি সাংসদ হিসেবে বলেন, সেখানে কোনো আহ, আমরা দেখেছিলাম যে সৌগত রায় হোক বা তার সাথে আপনি আরাবুল ইসলাম হোক বা শওকত মোল্লা হোক, সব এক সারিতে দাঁড়িয়ে গেছেন, বা কেষ্টমণ্ডল হোক, কারোর সঙ্গে কোনো বিভেদ নেই, সবার দাম তৃণমূলে সমান। এবার যেটা মূল প্রসঙ্গ, সেটা হচ্ছে এই এত বড় কাণ্ডের পর বোঝাই যাচ্ছে যে এই সুবোধ সরকারের মতো যারা সরকারি বিভিন্ন অনুদান চেটেপুটে কাটছেন বা চাটছেন, ওই এর মতো মাছিগুলোর মতো ভন ভন করে, যেন গুড়ের পাশে মাছি দেখবেন সবসময় চিটে গুড়ে আটকে থাকে, এদের কাছ থেকে কিছু আশা করাটাই অন্যায়, বা কে কিছু আশাই করে না। কারণ এরা এতটাই আর কি নিতে 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 এমন জায়গায় চলে গেছেন, এরা মুখ খোলার জায়গায় নেই। পশ্চিমবঙ্গ 26,000 হলে তৃণমূলপন্থী যারা তৃণমূলের যে সমস্ত মুখপাত্র আছেন, তারাও যে সুরে কথা বলবেন, এরাও তাই। এরা ভারত পরিক্রমায় বেরিয়ে পড়বেন। এই ত্রিপুরায় কি হলো, এই মধ্যপ্রদেশে কি হয়েছিল, এই উত্তরপ্রদেশে কি হয়েছিল, যোগী কি করেছিলেন, ব্যাপম কেলেঙ্কারিতে কি হয়েছিল। আরে নিশ্চয়ই হয়েছিল বলে আজকে পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গের সেখানে 26,000 এই যে ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, তার মধ্যে 17-18 হাজার যোগ্য, সেটার জাস্টিফিকেশনের কোনো হয়? বরঞ্চ সুবোধকে আমি দুটো প্রশ্ন করি, যে সুবোধ সরকার সরাসরি জিজ্ঞেস করুন যে এর মধ্যে দুর্নীতি হয়েছে না হয়নি। এই যে শিক্ষা সংক্রান্ত যে আজকে 2016 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আজকে পথে বসেছেন, তার পেছনে কি স্ক্যাম আছে? স্ক্যাম থাকলে কারা আছে? দ্বিতীয়ত হচ্ছে, এই যে ছেলে মেয়েগুলোর চাকরি চলে গেল, তার দায় কার? একদম মূল প্রশ্ন দুটো, এই দুটো তো প্রশ্ন তো তাকে দিতে হবে। সে এই আর কি এই চামচা আর কি বৃত্তে থাকবেন, কিন্তু উত্তর তো তাকে দিতেই হবে যে এর মূল দায় কার। রাজ্য সরকারের কি কোনো দায় আছে? সেদিন উনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর উনি দারুণ আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এদের আর কি যে খাত থেকে তুলে ধরবেন। কিন্তু তার জন্য সুবোধ সরকার প্রথমে যে কাজটা করতে হবে, সেটা যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে হবে, প্রথম কাজ। তারপরেও হবে কিনা ঠিক নেই, পাওয়া যাবে কিনা, কিন্তু সেই যোগ্য বা অযোগ্য সেটাকে আলাদা করা যাবে? বা রাজ্য সরকারে যাবে তো নিশ্চয়ই, কারণ অন্তত 5,500 তো যাবেই। সেটা এসএসসির কাছে তো সিবিআই লিস্ট দিয়েই দিয়েছে। তাহলে সরকার সেটা করছে না কেন? সরকার ওয়েবসাইটে সেটা দিচ্ছে না কেন? আজকে এক শিক্ষক অনশনে বসে গেছেন এসএসসি ভবনের সামনে, অন্যদিকে শিক্ষকদের বিশাল মিছিল আজকে কলেজ স্কোয়ার থেকে গেছে হচ্ছে ধর্মতলা, এবং আন্দোলন ক্রমাগত ঝাঁজ বাড়ছে। দেখুন, কোনো সময় এই যে যারা বুদ্ধিজীবী, তখন অনেকেই বলেন ওটা বুদ্ধিটা তখন বুদ্ধিজীবী ছিলেন, আর এখানে সব তৃণজীবী। ফলে এই বুদ্ধিজীবীদের যখন দলের সঙ্গে মিশে যায়, তখন কিন্তু যেটা হয়, এরা একটা বিরোধী স্পেস কিন্তু রাখতে পারেন। কারণ সরকারের সমালোচনা করা যদি বুদ্ধিজীবীদের মধ্যে দিয়ে হয়, তাহলে তো কিন্তু সেই বিরোধী স্পেস একটা অন্যের জন্য থাকে। কিন্তু এই বুদ্ধিজীবীরাও যদি বিভিন্ন কিছু আর কি চিটে গুড়ের মতো আটকে যায় এবং দলের সুরের সঙ্গে এক সুরে কথা বলে, তখন কিন্তু এই স্পেসটা নষ্ট হয়ে পুরো জায়গাটাই, জমিটা চলে যায় প্রধান বিরোধী দলের দিকে। আমি জানি না এটা শাসক বোঝে কিনা, বা বুঝলেও আজকে তার কিছু করার নেই। কারণ এই শাসক চায় আর কি এক হাতে দেব, অন্য হাতে বুঝে নেব। সেটা আবুল বাসার হতে পারে, সেটা আরো অনেক বুদ্ধিজীবী হতে পারে, বা তৃণজীবী হতে পারে, এবং সুবোধ সরকারের ক্ষেত্রেও। যখন বুদ্ধ ভট্টাচার্য বললাম ছিলেন মুখ্যমন্ত্রী, উনি সিপিএম এর থেকেও কলাটা মূলটা যথেষ্ট বুঝে নিয়েছিলেন। এখন এখানে এসেও, এবং বুদ্ধবাবুর ঘনিষ্ঠ বৃত্তেই ছিলেন, এবং এখানে এসেও তিনি কিন্তু তার থেকে পিছপা হচ্ছেন না। একটু আগ বাড়িয়ে খেলছেন, একটু স্টান্স এগিয়ে দিচ্ছেন, যে মনে করছেন যে এতে ন্যারেটিভটা বদলানো যাবে। না মিস্টার সরকার,
ন্যারেটিভটা এত সহজে বদলানো যাবে না। কারণ চাকরিহারা যে আজকে 18,000 শিক্ষক, তারা আজকে রাস্তায় নেমেছেন। তারা কিন্তু সাদাকে সাদা বলছেন, কালোকে কালো বলছেন। এরপরেও এই চাকরি খেয়ে নিয়েছেন বিকাশ ভট্টাচার্য, চাকরি খেয়ে নিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। কার চাকরি খেলেন? চাকরিটা খেলেন কার? যারা যে চাকরিহারা, তারা তো সরাসরি সরকারের দিকে আঙুল তুলছে। ফলে কিন্তু লোককে এবার আর গেলানো যাবে না। কিন্তু সুবোধ তার মতো করেই পড়ে যাবে। আবার কোনো সময় যদি হাওয়া বদল হয়, এই গন্ধও পেয়ে যাবেন। আপনি দেখবেন সেখানে গিয়েও, যেখানে হাওয়া আর কি হাওয়া মোড়ক থাকে, তো এরা আগে হাওয়াটা বোঝে, সবার আগে গিয়ে কিন্তু এই স্বভাবকবি সেখানে গিয়েই নতুন আশ্রয় খুঁজবেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।